আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আলাপচারিতায়। বাংলাদেশে যখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ ঘনিয়ে আসছে, তখন নির্বাচনের মাঠ থেকে নির্বাহী আদেশে বাইরে রাখা দল আওয়ামী লীগকে নিয়ে আলোচনা বাড়ছে কেন? বিশেষ করে গার্ডিয়ান থেকে শুরু করে আল জাজিরার মতো সংবাদ প্রতিষ্ঠান কেন ঘুরে ফিরে দুটি আশঙ্কা আর বিশ্লেষণ তুলে ধরার চেষ্টা করছে। একটি হলো ইতিহাস আর জনভিত্তি থাকায় আওয়ামী লীগ ছাড়া নির্বাচন কেন বড় ধরনের প্রশ্নের মুখে পড়তে যাচ্ছে। আরেকটি হলো আওয়ামী লীগ ফিরছে কিংবা ফেরার প্রস্তুতি নিচ্ছে। এমনকি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সমর্থক বলে পরিচিত আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্ক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ বা আইসিজি বলছে, বাংলাদেশের নির্বাচন পরবর্তী সময় সবচেয়ে বড় একটি ইস্যু হলো আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা। আবার মাইকেল কুগেলম্যানের মতো আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করেন আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা বেশি দিন বহাল রাখা যাবে না। প্রশ্ন হলো, আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্ক আর গণমাধ্যমগুলো হঠাৎ বাংলাদেশের নির্বাচন আর গণভোটের চেয়ে আওয়ামী লীগ এবং দলটির নিষেধাজ্ঞা নিয়ে বেশি কথা বলছে কেন? বিষয়টি কি শুধুই এসবের মধ্যে সীমাবদ্ধ, নাকি আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও খেলা চলছে? একাধিক সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক মিডিয়া ও বিশ্লেষকরা যে বলছেন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হলে সেটি প্রশ্নবিদ্ধ হবে, সেই একই মত পশ্চিমা বিশ্বের বেশিরভাগ প্রভাবশালী দেশ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে এরই মধ্যে জানিয়ে দিয়েছে, যে কারণে বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না এসব দেশ। সূত্রগুলো বলছে, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে পশ্চিমা বিশ্বের বেশ কয়েকটি দেশ ও সংস্থার প্রতিনিধিরা 7ই ফেব্রুয়ারি একটি ভার্চুয়াল বৈঠক করবেন। সে বৈঠকে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা এবং বাংলাদেশে উগ্রপন্থার বাড়বাড়ন্তের বিষয় নিয়ে আলোচনা হবে। আর 2 দিন আগের ভিডিওতে আমরা জানিয়েছিলাম, ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে বাংলাদেশ ইস্যুতে এই 2 বিষয়ে আলোচনা হবে 4 ফেব্রুয়ারি। ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক নতুন করে মোড় নেওয়ার পর আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের পরিস্থিতি দেশ দুটিকে ভাবাচ্ছে। দর্শক, এসব খবরের চেয়ে বড় একটি প্রশ্ন হলো, আওয়ামী লীগ নিজে ফেরার জন্য কি করছে? দলটির একাধিক সূত্রে জানা গেছে, সেখানেও আসতে পারে বড় ধরনের চমক। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কিংস পার্টি ও কিছু মিত্রের চাপে গত বছরের মে মাসে আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করা হয়। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধনও স্থগিত করা হয়। ফলে আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে অংশ নিতে পারছে না সবচেয়ে বেশি সময় বাংলাদেশ শাসন করা দলটি। কিন্তু আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্ক ও বিদেশি প্রভাবশালী গণমাধ্যমগুলো তাদের প্রতিবেদনে বলছে, জনসমর্থন থাকার কারণে অগণতান্ত্রিক উপায়ে আওয়ামী লীগকে সরকার বাইরে রাখায় নির্বাচনটির গ্রহণযোগ্যতা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠছে। তার প্রভাব এরই মধ্যে পড়তে শুরু করেছে। গত 30 ডিসেম্বর বাংলাদেশের নির্বাচন কমিশন থেকে 26টি দেশ ও 60টি সংস্থার কাছে পর্যবেক্ষক পাঠানোর জন্য চিঠি দেওয়া হয়েছিল। চিঠিতে সংশ্লিষ্টদের 15ই জানুয়ারির মধ্যে এই বিষয়ক তথ্য নির্বাচন কমিশনকে নিশ্চিত করতে বলা হয়েছিল। 30শে জানুয়ারি নির্বাচন কমিশনের দেয়া তথ্য মতে 16টি দেশ পর্যবেক্ষক পাঠাতে রাজি হয়েছে। তবে এর মধ্যে পশ্চিমা কোনো বড় দেশ নেই, এমনকি নেই পাশের দেশ ভারতও। যুক্তরাষ্ট্রভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক আটলান্টিক কাউন্সিলের দক্ষিণ এশিয়া বিষয়ক সিনিয়র ফেলো মাইকেল কুগেলম্যান যুক্তি দেখিয়েছেন, গণতান্ত্রিক মানদণ্ডে বাংলাদেশে আওয়ামী লীগকে ছাড়া কোনো নির্বাচন পুরোপুরি গ্রহণযোগ্য হতে পারে না। তিনি আল জাজিরাকে বলেছেন, এটি এমন নির্বাচন হবে যার পাশে একটি দাগ বা প্রশ্নচিহ্ন থেকে যাবে। একই মত দিয়েছেন ব্রাসেলস ভিত্তিক আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্ক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ বা আইসিজির সিনিয়র কনসালটেন্ট টমাস কিন। আইসিজি বলছে, বাংলাদেশের অন্যতম বড় রাজনৈতিক শক্তি আওয়ামী লীগ নির্বাচনে অনুপস্থিত থাকার কারণে কার্যত দলটির লাখো সমর্থক ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। এমন মত গত কয়েক মাসে বহু সংস্থা ও বিশ্লেষক বলেছেন। সম্প্রতি যেটি আন্তর্জাতিক গণমাধ্যম ও থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠানগুলোর আলোচনায় উঠে আসছে, সেটি হলো বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ফিরে আসা। 3রা ফেব্রুয়ারি ব্রিটিশ প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানে একটি খবর প্রকাশিত হয়েছে। খবরটির শিরোনাম হলো, বাংলাদেশের রাজনীতিতে ফেরার পরিকল্পনা করছে ভারতে থাকা আওয়ামী লীগের নেতারা। রিপোর্টটির শুরুতে বলা হয়েছে, ভারতে থাকা আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ, হত্যা, রাষ্ট্রদ্রোহ কিংবা অর্থ আত্মসাতের অভিযোগে বাংলাদেশে অনেক মামলা আছে, কিন্তু কলকাতায় আওয়ামী লীগ নেতারা ব্যস্ত তাদের রাজনৈতিক প্রত্যাবর্তনের পরিকল্পনায়।
প্রতিবেদনটির মূল কথা হলো, কলকাতায় থাকা আওয়ামী লীগ নেতাদের বিশ্বাস দলটির সভানেত্রী শেখ হাসিনা এখনও নায়কের বেশি দেশে ফিরতে পারবেন। 2024 সালের 5ই আগস্ট ক্ষমতা হারানোর পর সহিংসতা এবং একের পর এক মামলার মুখে আওয়ামী লীগের হাজারো নেতাকর্মী দেশ ছাড়েন। তাদের মধ্যে 600-র বেশি আওয়ামী লীগ নেতাকর্মী কলকাতায় আশ্রয় নেন বলে তথ্য দিয়েছে গার্ডিয়ান। দর্শক, মামলার আসামি হওয়ার ক্ষেত্রে শেখ হাসিনা এক অনন্য রেকর্ডের অধিকারী হয়েছেন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাইয়ের ঘটনায় সারা দেশে মোট 663টি মামলা হয়েছে। এর মধ্যে হত্যা মামলা 453টি। বিশ্বের কোনো জীবিত সাবেক সরকার প্রধানের বিরুদ্ধে এতগুলো মামলা আর কোনো দেশে হয়নি। 2রা ফেব্রুয়ারি প্রকাশিত টিআইবির ওই রিপোর্টে বলা হয়েছে, জুলাই আন্দোলনে হত্যাকারী, হত্যার নির্দেশদাতা ও ইন্ধনদাতার বিরুদ্ধে 2025 সালের 19 নভেম্বর পর্যন্ত সারা দেশে মোট 1085টি মামলা হয়। এ পর্যন্ত 106টি মামলার অভিযোগপত্র জমা পড়েছে। এর মধ্যে হত্যা মামলা 31টি। এসব মামলায় আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্য সহ 128 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে। তবে গার্ডিয়ান লিখছে, রাজনৈতিক ক্যারিয়ার শেষ হয়ে গেছে এমন চিন্তা মাথায়ও আনছেন না শেখ হাসিনা। ওই রায়কে ভুয়া আখ্যা দিয়ে তিনি ভারতে বসেই ফেরার পরিকল্পনা করছেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে অবশ্য অভিযোগ করা হয়েছে, শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশে বিশৃঙ্খলা তৈরির জন্য উস্কানি দিয়ে যাচ্ছেন। গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, গত 1 বছরে সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নিয়মিত কলকাতা থেকে দিল্লিতে ডেকে নেওয়া হয়েছে দলীয় কৌশল নিয়ে আলোচনা করার জন্য। ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ছিলেন তাদের মধ্যে। গার্ডিয়ানকে সাদ্দাম বলেছেন, শেখ হাসিনা কখনো কখনো দিনে 15 থেকে 16 ঘন্টা ফোন কল আর বৈঠক করে কাটান। তারা বিশ্বাস করেন শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন। গার্ডিয়ানের কাছে সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয় বলেছেন, তাদের নির্বাসন দীর্ঘস্থায়ী হবে না, যদিও দেশে ফিরলে কারাগারে যেতে হতে পারে, কিন্তু তার মনে হয় না খুব বেশি দিন এরকম থাকবে। 30 জানুয়ারি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরায় একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশিত হয়, যার শিরোনাম ছিল, নির্বাচনের নিষেধাজ্ঞা, হাসিনা নির্বাসন, আওয়ামী লীগ কি টিকে থাকতে পারবে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগের বেশ ভালো রকমের জনসমর্থন রয়ে গেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক আনু মোহাম্মদ আল জাজিরাকে বলেছেন, আওয়ামী লীগের প্রতি মানুষের আগ্রহ দলটির আনুষ্ঠানিক রাজনৈতিক কাঠামোর চেয়েও অনেক গভীরে বিস্তৃত। ফলে রাজনীতি থেকে দলটির পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যাওয়ার সম্ভাবনা ক্ষীণ। তিনি বলেন, আওয়ামী লীগ মানে শুধু দলটির নেতৃত্ব নয়, দলটি সাংস্কৃতিক, সামাজিক এবং অন্যান্য শক্তির সঙ্গেও যুক্ত। দক্ষিণ এশিয়ার রাজনীতি বিশ্লেষক কুগলম্যান আল জাজিরাকে বলেছেন, দক্ষিণ এশিয়ার বংশানুক্রমিক নেতৃত্বে পরিচালিত রাজনৈতিক দলগুলোর বৈশিষ্ট্য এমন যে তারা খুব কমই বিলুপ্ত হয়। কুগলম্যান আল জাজিরাকে বলেন, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি খুব দ্রুত পরিবর্তিত হতে পারে। আওয়ামী লীগের বর্তমান সংকটকে দলটির চিরপ্রতিদ্বন্দ্বী বিএনপির দুঃসময়ের সঙ্গে তুলনা করেছেন কুগলম্যান। শেখ হাসিনার শাসনামলে প্রধান বিরোধী দল হিসেবে বিএনপি কার্যকর কোনো রাজনৈতিক বা নির্বাচনী প্রতিরোধ গড়ে তুলতে হিমশিম খাচ্ছিল। বর্তমানে ক্ষমতায় সবচেয়ে শক্তিশালী দাবিদার হিসেবে দলটি ফিরে এসেছে। সবচেয়ে বিস্ময়কর হলো, আওয়ামী লীগের ফেরার আলোচনাটি গুরুত্ব দিয়ে আলোচনায় তুলে এনেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের খুব ঘনিষ্ঠ বলে পরিচিত ব্রাসেলস ভিত্তিক গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ বা আইসিজি। 2রা ফেব্রুয়ারি নির্বাচন পরবর্তী বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে সংস্থাটি একটি প্রতিবেদন প্রকাশ করে। অন্তর্বর্তী সরকারের বিদায় ঘণ্টা ঘনিয়ে আসছে নির্বাচন শিরোনামে প্রকাশিত এই নিবন্ধে 5টি প্রশ্নের উত্তর খোঁজা হয়েছে। নির্বাচনকে সামনে রেখে বিশ্লেষণধর্মী এই নিবন্ধটি লিখেছেন ক্রাইসিস গ্রুপের সিনিয়র কনসালটেন্ট টমাস কিন। দর্শক, শুরু থেকে এই আইসিজি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সাপোর্ট করে আসছে। রাখাইন করিডোর দেয়ার ইস্যুটি এই আইসিজি প্রথম আলোচনায় এনেছিল। আবার শেখ হাসিনা বক্তব্য দেয়াকে ঘিরে ভারত বাংলাদেশের মধ্যে যে উত্তেজনা তৈরি হয়েছিল, তার প্রেক্ষিতে আইসিজি ভারতকে উত্তেজনামূলক বক্তব্য দেয়া বন্ধ করার আহ্বান জানিয়েছিল। এমনকি গত নভেম্বরে শেখ হাসিনার মামলার রায় হওয়ার পর আইসিসি তাদের এক প্রতিবেদনে বলেছিল, ওই রায়ের পর শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা নেই বললেই চলে।
অথচ তার মাত্র 2.5 মাসের মধ্যে আইসিসি বলছে নির্বাচন পরবর্তী সময়ে বাংলাদেশের জন্য সবচেয়ে স্পর্শকাতর চ্যালেঞ্জ হলো রাজনৈতিক সমঝোতা। নিবন্ধে লেখা হয়েছে বাংলাদেশের ইতিহাসে আওয়ামী লীগের ভূমিকা এবং তার শক্ত ভোট ভিত্তির কারণে দলটিকে অনির্দিষ্টকালের জন্য রাজনৈতিক প্রক্রিয়ার বাইরে রাখা সম্ভব নয়। ইতিহাস ও জনভিত্তির কারণে আওয়ামী লীগ চিরদিন রাজনীতির বাইরে থাকতে পারে না। এক্ষেত্রে ভারত সহ প্রভাবশালী দেশগুলো সংলাপের মাধ্যমে সমাধানের ভূমিকা রাখতে পারে বলে মত দিয়েছেন টমাস কিন। শুধু আন্তর্জাতিক পর্যায়ে কিংবা বিদেশি গণমাধ্যমেই নয়, স্থানীয়ভাবেও বাংলাদেশে আওয়ামী লীগের ফেরা নিয়ে নানামুখী আলোচনা চলছে। 3রা ফেব্রুয়ারি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী বিএনপির একজন প্রার্থী মন্তব্য করেছেন, তার দল ক্ষমতায় এলে আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে মধ্যবর্তী নির্বাচন আয়োজনের প্রস্তাব দেবেন তিনি। কক্সবাজার 4 আসনের বিএনপি প্রার্থী শাহজাহান চৌধুরী কক্সবাজারের নিজের নির্বাচনী এলাকায় জনসংযোগ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা বলেছেন। যদিও স্থানীয় অনেকেই মনে করেন বিএনপি ও জামাতের প্রার্থীরা স্থানীয়ভাবে আওয়ামী লীগের ভোট ব্যাংক নিশ্চিত করার জন্য এসব কৌশলী মন্তব্য করছেন। তবে দলটির চেয়ারপারসন তারেক রহমানও কিছুদিন আগে টাইম ম্যাগাজিনকে বলেছেন দল নিষিদ্ধের পক্ষে তারা নয়। সূত্রগুলো বলছে বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এমন বিদেশি শক্তিগুলো আওয়ামী লীগ ইস্যুটি নিয়ে বেশ তৎপর হয়ে উঠেছে। বিশেষ করে পশ্চিমা কয়েকটি দেশের আশঙ্কা আওয়ামী লীগের অনুপস্থিতিতে বাংলাদেশের চরমপন্থা ও উগ্রবাদের বিস্তার হচ্ছে। 2রা ফেব্রুয়ারি কলকাতার একটি বই প্রকাশনা অনুষ্ঠানে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বিষয়টি আন্তর্জাতিক শক্তিগুলোর নজরে এনেছেন। তিনি বলেছেন, উগ্রপন্থা ও সন্ত্রাসবাদকে আগামী অন্তত 5 থেকে 10 বছর সমাপলে তারও বেশি সময়ের জন্য বাংলাদেশের রাজনীতিতে শক্তিধর হয়ে ওঠা থেকে রুখে দেওয়ার এটাই শেষ সুযোগ। বাংলাদেশের সেনাবাহিনীর একটি সূত্র বলছে, পশ্চিমা দুটি দেশের রাষ্ট্রদূত বিষয়টি নিয়ে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে কথা বলেছেন। পশ্চিমা দাতা গোষ্ঠী ও দেশগুলোর প্রতিনিধিরা বাংলাদেশের সবশেষ পরিস্থিতি ও আওয়ামী লীগ এবং জঙ্গিবাদের ইস্যু নিয়ে 7 ফেব্রুয়ারি একটি ভার্চুয়াল বৈঠক করবে। আবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এখন মার্কিন যুক্তরাষ্ট্র সফরে আছেন। যদিও তার সফরের মূল ইস্যু হলো দুষ্প্রাপ্য খনিজ, কিন্তু হঠাৎ করে ট্যারিফ ইস্যুতে ভারত যুক্তরাষ্ট্র সম্পর্ক নাটকীয় মোড় নেওয়ার পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের কর্তা ব্যক্তিদের গুরুত্বপূর্ণ বৈঠক হবে। সেই বৈঠকের একটি গুরুত্বপূর্ণ ইস্যু হলো বাংলাদেশে চরমপন্থার উত্থান। দর্শক, আন্তর্জাতিক মহল থেকে এসব তাগিদের চেয়ে বড় প্রশ্ন হলো আওয়ামী লীগ দল হিসেবে নিজেদেরকে মাঠের রাজনীতিতে ফেরানোর জন্য কি করছে। গার্ডিয়ান লিখেছে, নির্বাসিত আওয়ামী লীগ নেতাদের প্রত্যাবর্তনের পরিকল্পনা নির্ভর করছে আসন্ন নির্বাচনের সাফল্য ব্যর্থতার উপর। তাদের দাবি, এই নির্বাচন দেশে স্থিতিশীলতা বা শান্তি আনবে না, আর শেষ পর্যন্ত মানুষ আবার আওয়ামী লীগের দিকেই ফিরবে। সূত্রগুলো বলছে, দলটির করণীয় ঠিক করতে শেখ হাসিনার সাথে বৈঠক করার জন্য কলকাতা থেকে দিল্লি গেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 9 জন নেতা। 4 ফেব্রুয়ারি ওই বৈঠকটি হবে। সূত্রগুলো বলছে, রাজনীতিতে সক্রিয় হওয়ার জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে কোটা সংস্কার আন্দোলন ঘিরে আওয়ামী লীগ সরকারের ব্যর্থতার কথা দলটির নেতাদের পক্ষ থেকে বলা হবে, যেটির ইঙ্গিত পাওয়া যায় সজীব ওয়াজেদ জয়ের বক্তব্য। আবার কলকাতায় থাকা সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয় গার্ডিয়ানকে বলেছেন, তারা সাধু ছিলেন না, পুরোপুরি গণতান্ত্রিকও ছিলেন না, 2018 সালের নির্বাচন পুরোপুরি সুষ্ঠু ছিল না, সেটাও স্বীকার করেছেন তিনি। জানা গেছে, দলের দুর্নীতিবাজ নেতাদের বাদ দিয়ে সাংগঠনিক কমিটিগুলো পুনর্গঠন করা সহ একাধিক কর্মসূচি ঠিক করেছে দলটি। কমিটি পুনর্গঠনের প্রক্রিয়াটি এরই মধ্যে শুরু হয়ে গেছে। তার আগে নির্বাচনে যাতে আওয়ামী লীগের সমর্থকরা ভোট দিতে না যান সে ব্যাপারে আরও প্রচারণায় নামতে পারে দলটি। সবশেষ চমক থাকতে পারে শেখ হাসিনার পক্ষ থেকে। এখন এই পর্যন্ত। ঠিক হঠাৎ করে বঙ্গভবনে দলে বলে তারা কার সঙ্গে আলাপ করতে রওনা হলেন? মানে বঙ্গভবনে যে তারা প্রতিবাদ জানাতে গেলেন, এটা কি প্রতিবাদ নাকি তারা ভয় দেখাতে গেলেন? জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের ভেরিফাইড টুইটার বা এক্স হ্যান্ডেল থেকে কর্মজীবী নারীদের নিয়ে একটা পোস্ট হয়ে যাওয়ার পর, সেই পোস্ট নিয়ে যখন এখনো বিতর্কে তুঙ্গে,
তখন সেই পোস্টটি হ্যাকিংয়ের মাধ্যমে করবার প্রতিবাদ জানাতে জামায়াতে ইসলামী দলবল নিয়ে, দলে বলে প্রতিনিধি দল নিয়ে বঙ্গভবনে গিয়ে হাজির হয়েছে। কারণ জামায়াতে ইসলামী বেশ একটা চাঞ্চল্যকর দাবি রোববার থেকেই করে আসছে। শনিবার ওই অ্যাকাউন্টটি হ্যাক হওয়ার পর শনিবার রাতে তারা গোয়েন্দা পুলিশ ডিবিকে গিয়ে এ বিষয়ে একটা জিডি করে, অভিযোগ দায়ের করে এবং তারা বলে যে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান যে পোস্টটি করেছেন তার এক্স হ্যান্ডেল থেকে, সেটা তার করা নয়, বরং জামায়াতে ইসলামীর আমিরের অ্যাকাউন্টটি বঙ্গভবনের রাষ্ট্রপতি চুপ্পুর ভবনের একটা ইমেইল অ্যাড্রেস থেকে হ্যাকিংয়ের মাধ্যমে করা হয়েছে। এরপরেও এখন পর্যন্ত সরকারের উচ্চ পর্যায়ে কিংবা গোয়েন্দা পুলিশ যাদের কাছে গিয়ে অভিযোগ জানানো হলো, তাদের কারো তরফে এটা নিশ্চিত করা হয় নাই যে সত্যি বঙ্গভবন থেকে বসে জামায়াতের আমিরের বিরুদ্ধে একটা চক্রান্ত সাজানো হয়েছে এবং বঙ্গভবনে রাষ্ট্রপতি চুপ্পুর এমন একটা ফ্যাসিবাদী গোষ্ঠী সেখানে এখনো কাজ করছে যারা জামায়াতের আমিরের বিরুদ্ধে এমন একটা সাইবার চক্রান্ত সাজাতে পারলো। আবার জামায়াতে ইসলামী বলে আসছিল রোববার থেকেই যে এই চক্রান্তটি করেছে একটা বিশেষ দল নির্বাচনে সুবিধা করবার জন্য এবং জামায়াতের আমিরকে একটা বিতর্কের মুখে ফেলবার জন্য। তো নির্বাচনে আওয়ামী লীগ নাই, নির্বাচনে প্রেসিডেন্ট চুপ্পুর দলও নাই, তাহলে নির্বাচনে ঠিক কোন দল সুবিধা নিতে এ কাজ করলো? বিএনপি। তাহলে যদি ধরে নেই বিএনপি, তাহলে বিএনপিপন্থী কোনো সরকারি কর্মকর্তা বঙ্গভবনে বসে এই কাজটা করেছেন? বিস্ময়কর হচ্ছে জামাত দলে বলে বঙ্গভবনে গিয়ে উপস্থিত হলো, কিন্তু জামায়াতে ইসলামী এখন পর্যন্ত জানায়নি যে রাষ্ট্রপতি চুপ্পুর বঙ্গভবনের কোন কর্মকর্তার ইমেল থেকে এই হ্যাকিংয়ের ঘটনাটি ঘটলো। এবং বাংলাদেশের পুরো সরকারি প্রশাসনে 2024-এর 5ই আগস্টের পর ব্যাপক রদবদল করা হয়েছে যাতে আওয়ামী লীগপন্থী বা ফ্যাসিবাদের দোসর আর কোনো কর্মকর্তা কোনো গুরুত্বপূর্ণ জায়গায় কাজ না করতে পারেন। সেখানে কি করে বঙ্গভবনের ভেতরে এমন কোনো কর্মকর্তা কাজ করছেন যিনি তার ইমেল ব্যবহার করে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের এক্স হ্যান্ডেল বা টুইটার হ্যান্ডেল হ্যাক করে ফেলে এমন একটা স্ট্যাটাস দিতে পারলেন। শনিবার রাতে একটা স্ট্যাটাস প্রকাশিত হয়ে গিয়েছিল ডাক্তার শফিকুর রহমানের এক্স হ্যান্ডেল থেকে, যেখানে আল জাজিরার সাক্ষাৎকারে ডাক্তার শফিকুর রহমান তাদের দল জামায়াতে ইসলামীর প্রধান পদে বা আমির পদে কখনো কোনো নারী আসতে পারবেন না, নারীর জন্য আলাদা কাজ নির্ধারিত আছে, পুরুষের জন্য আলাদা কাজ নির্ধারিত আছে, এই সব মন্তব্য করে এক রকমের বিতর্ক উস্কে দেওয়ার পর শনিবার আবার তার এক্স হ্যান্ডেল থেকে এমন একটা পোস্ট হয়ে যায় কর্মজীবী নারীদের নিয়ে, যেখানে বলেন তিনি নন, তার নামে পোস্ট হয় যেখানে বলা হয় যে কর্মজীবী আমরা বিশ্বাস করি যে যখন মহিলাদের আধুনিকতার নামে ঘর থেকে বের করা হয় তখন তারা শোষণ, নৈতিক অবক্ষয় এবং নিরাপত্তাহীনতার মুখোমুখি হয়, তখন এটি অন্য কিছু নয় বরং অন্য রূপে পতিতাবৃত্তির মতোই। এবং সেটা শুরুই হয় এই ইংরেজিতে লেখা এই এক্স হ্যান্ডেলের পোস্টটি শফিকুর রহমানের অ্যাকাউন্ট থেকে শুরুই হয় এটা বলে যে নারীর প্রশ্নে জামায়াতের অবস্থান বিভ্রান্তিকর বা অনুশোচনামূলক নয়, এটা নীতিগত। আমরা মনে করি না নারীদের নেতৃত্বে আসা উচিত, জামায়াতে এটা অসম্ভব, আল্লাহ এটা অনুমোদন করেন না। মুহূর্তের মধ্যেই তখন সামাজিক মাধ্যমে ওই এক্স হ্যান্ডেলের পোস্ট ছড়িয়ে পড়ে, তীব্র সমালোচনা শুরু হয়। তারপর মধ্যরাতে গিয়ে জানায় যে শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল। শনিবার রাত 12:40 জামায়াতে ইসলামীর ভেরিফাইড পাতায় সংবাদ বিজ্ঞপ্তিতে জামায়াতে ইসলামী জানায় যে সমন্বিত পদ্ধতি ব্যবহার করে হামলাকারীরা সাময়িকভাবে আমিরে জামায়াতের এক্স অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নেয়, তারপর দ্রুত পদক্ষেপ এবং বিদ্যমান নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে আমাদের সাইবার টিম অল্প সময়ের মধ্যেই নিয়ন্ত্রণ ফিরে পেতে সক্ষম হয়। বিকালবেলা ওই পোস্টটি দেওয়া হয়।
হয়, আর ওই পোস্টটি নিয়ে মধ্যরাতে গিয়ে কিন্তু জামায়াতে ইসলামী প্রতিক্রিয়া জানায় এবং ওই প্রতিক্রিয়াতেও বঙ্গভবনের নাম উল্লেখ করে না, কিন্তু রোববার এসে জামায়াতে ইসলামী অভিযোগ করে যে বঙ্গভবনে একটা ইমেল অ্যাড্রেস ব্যবহার করে এমন একটি ঘটনা ঘটেছে। এটা তো একটা রাষ্ট্রীয়ভাবে নিরাপত্তার জন্য সংকটজনক বিষয়, একটা স্পর্শকাতর বিষয়। কি করে সরকার বাংলাদেশের প্রধানতম দল জামায়াতে ইসলামী আগামী নির্বাচনে সেই দলের আমিরের বিরুদ্ধে সাইবার চক্রান্ত চলছে রাষ্ট্রপতির দপ্তর থেকে, এই বিষয়টি নিয়ে কি করে মুখ খুলছে না বাংলাদেশ সরকার। অন্যদিকে দেখেন, এই যে দলে বলে জামায়াতে ইসলামী চাইলো আর প্রতিবাদ জানাতে বঙ্গভবনে গিয়ে হাজির হলো, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এই ডিসেম্বর মাসে রয়টার্সে হোয়াটসঅ্যাপ বার্তার মাধ্যমে একটা ইন্টারভিউ দিয়ে বলেছিলেন যে এই সরকার তাকে এমন অপমান করছেন যে তিনি ফেব্রুয়ারির পরে আর দায়িত্বে থাকতে চান না, এবং তিনি তখন বলেন যে এই অপমানের একটা নমুনা হচ্ছে যে তার যে দপ্তর, তার যে প্রেস অফিস, সেগুলো পর্যন্ত এই সরকার সরিয়ে নিয়েছে। তার মানে রাষ্ট্রপতির কিন্তু বঙ্গভবনে কোনো সেরকম দপ্তর বা আনুষ্ঠানিক যে ধরনের একটা দপ্তর পরিচালিত হওয়ার কথা, সেই বিষয়গুলো কিন্তু আর নাই। সেই অবস্থায় ঠিক কার সঙ্গে দেখা করতে জামায়াতে ইসলামী রওনা হয়েছে? বঙ্গভবনের উদ্দেশ্যে, নাকি জামায়াতে ইসলামী এই সুযোগে আসলে রাষ্ট্রপতি চুপ্পুর সঙ্গে আলাপটা সেরে আসতে চায় যে ঠিক কিভাবে রাষ্ট্রপতি চুপ্পু 12 ফেব্রুয়ারির পর ক্ষমতা থেকে সরে যাবার কথা ভাবছেন। জুলাই সনদ যখন পাশ হয়ে যাবে তখন রাষ্ট্রপতি চুপ্পু ঠিক কিভাবে নামবেন, রাষ্ট্রপতি চুপ্পুর জায়গায় আরেকজন যিনি বঙ্গভবনে ঢুকবেন, সেটা যদি ডক্টর ইউনূস হন কিংবা জামায়াতে ইসলামীর মাথায় যদি অন্য কেউ থাকেন, সেটা কি করে রাষ্ট্রপতি চুপ্পু করতে পারেন, সে বিষয়ে আলাপ করতে জামায়াতে ইসলামী গেল সেখানে। নাকি রাষ্ট্রপতি চুপ্পু যদিও রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকারে বলেছিলেন যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কোনোভাবেই সেনাবাহিনীকে ক্ষমতার কেন্দ্রে আনতে চান না বা ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চান না, তারা ব্যারাকে ফিরে যেতে চান, কিন্তু ওই যে বঙ্গভবনে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু আর সেনাপ্রধান ওয়াকারুজ্জামান নির্বাচনের সময়টায় কিংবা 12 ফেব্রুয়ারির পরে জুলাই সনদ নিয়ে কোনো বাড়াবাড়ি হয়ে গেলে কেউ একটা বিপ্লবের সরকার গঠনের, যেটা জামায়াতে ইসলামীর অবস্থান যে নির্বাচনের পর আলোচনায় বসবেন তারা এবং বিএনপি মিলে, এবং তারপর একটা জাতীয় সরকার গঠন করতে হবে, সেটা সংবিধান সম্মত নয় বলে যদি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু আর সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বেঁকে বসেন, আবার যদি একটা জরুরি অবস্থা দেওয়ার পরিস্থিতি তৈরি হয়, কিংবা নির্বাচনটা যেমন সহিংস হবে বলে এমনকি যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র ভাবছে, ভেবে তাদের নাগরিকদের সতর্ক করেছে যে নির্বাচনের দিনেও ভোট কেন্দ্রে ব্যাপক সহিংসতা হতে পারে, এমন কোনো ঘটনা ঘটলে রাষ্ট্রপতি কি করতে পারেন, তিনি এবং সেনাপ্রধান মিলে কোনো পদক্ষেপ গ্রহণের কথা ভাবছেন কিনা, সেসব বিষয়ে জানতে আর জামায়াতে ইসলামী একরকম প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু, যিনি কিনা একরকম অন্তরীণ আছেন বঙ্গভবনের ভেতরে, যার কোনো আসলে স্টাফ নাই, যার প্রেস অফিস নাই, যার কর্মকর্তা কর্মচারী সেখানে নাই, একরকমের গৃহবন্দী দশায় যেই প্রেসিডেন্ট চুপ্পু সেখানে আছেন, জামায়াতে ইসলামী আগামী নির্বাচনের শক্তিশালী পক্ষ হিসেবে বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি চুপ্পুকে ধমকে এলো না তো যে কি কি করলে তার কি কি হতে পারে আর তার সামনে কি পথ খোলা আছে? সেই বঙ্গভবনে যাওয়াটাকে একটা স্বাভাবিক চেহারা দিতে, যেন তারা সত্যি আমিরে জামায়াতের এক্স অ্যাকাউন্ট হ্যাকিং হয়েছে বঙ্গভবন থেকে, এর প্রতিবাদ জানাতে বঙ্গভবনে দলে বলে যাচ্ছে, এমন একটা চেহারা দিতেই বঙ্গভবন থেকে হ্যাকিং এর গল্পটা ছাড়া হলো না তো। কারণ বিবিসি বাংলা স্পষ্টত তাদের প্রতিবেদন এক্স অ্যাকাউন্ট হ্যাকের দাবি জামায়াতের, সেখানে তারা বলছে যে এই এক্স অ্যাকাউন্ট হ্যাক করা যায় কিনা সে প্রসঙ্গে, এবং তারপর হ্যাক করা মাত্র এত তাড়াতাড়ি আইডির নিয়ন্ত্রণ যে আবার জামায়াতে ইসলামী ফিরে পেয়ে গেল, সেটা করা যায় কিনা এটা নিয়েও একটা বিতর্ক তৈরি হয়েছে। এবং বিবিসি বাংলা বলছে তাদেরকে সাইবার অপরাধ বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা বলেছেন
এক্স অ্যাকাউন্ট হ্যাক হলে রিকভারি প্রক্রিয়া সাধারণত কয়েকটি টাইম স্লটে ভাগ করে এগোয় এবং প্রতিটি ধাপে আলাদা সময় লাগে। কাজেই যত দ্রুততার সাথে মানে পোস্টটা দিলেন আমিরে জামায়াত, তার এক্স হ্যান্ডেল থেকে বেশ কয়েক ঘন্টা থাকলো, বিএনপি বলে 9 ঘন্টা থাকলো, জামায়াতে ইসলামী বলে 45 মিনিট থাকলো। এই ঘন্টার পর ঘন্টা ধরে থাকবার পর মধ্যরাতে গিয়ে জামায়াতে ইসলামী বলল যে তারা তাদের অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ ফেরত পেয়ে গেছে এবং তারা এটাও বলল যে লক্ষ্য করার খুব দ্রুততম সময়ের মধ্যে তারা ফেরত পেয়ে গেছে। অ্যাকাউন্ট হ্যাক হলে তো ঠিক এভাবে ফেরত পাওয়া যায় না। কাজেই এই পুরো ঘটনাটার মধ্যে বঙ্গভবন এলিমেন্টটা জামায়াতে ইসলামীকে এই জন্য নিয়ে এলো যে তারা বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি চুপ্পুকে সুস্পষ্ট বার্তা দিয়ে এলো যে কি করতে হবে তার, 12 তারিখে কোন পরিস্থিতিতে, 13 তারিখে কোন পরিস্থিতিতে তিনি কি ভূমিকা পালন করবেন, কখন তিনি সরে যাবেন। এই পুরো বিষয়টি যাতে একরকম ঘোষণা দিয়ে বঙ্গভবনে যাওয়া যায়, কিন্তু ঠিক কি কাজে তারা গেছেন তা নিয়ে আলাপ না হয় সে কারণে করা হলো। কারণ জামায়াতে ইসলামী তো রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে কোনো স্বীকৃতি 5ই আগস্টের পর থেকে দেন নাই। 5ই আগস্টে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যখন বঙ্গভবনে গিয়েছিলেন অন্তর্বর্তী সরকার গঠন নিয়ে রাষ্ট্রপতি চুপ্পুর সঙ্গে আলাপে, জামায়াতের আমিরও তখন গিয়েছিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে। কিন্তু এরপর মানে ইউনূস সরকারের উপদেষ্টারা যেমন কোনো অনুষ্ঠানে কোনো আনুষ্ঠানিকতায় আর বঙ্গভবনে কখনো যান নাই, কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানেও যান নাই, জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দও যান নাই, কোনো সাক্ষাৎ করতেও এর মধ্যে আর কখনো যান নাই। তাহলে ঠিক হঠাৎ করে বঙ্গভবনে দলে বলে তারা কার সঙ্গে আলাপ করতে রওনা হলেন? মানে বঙ্গভবনে যে তারা প্রতিবাদ জানাতে গেলেন, এটা কি প্রতিবাদ নাকি তারা ভয় দেখাতে গেলেন? প্রতিবাদ জানাতে গেলেন, কাকে প্রতিবাদ জানাতে গেলেন? সরকারকে কেন তারা জিজ্ঞেস করছেন না বঙ্গভবনের কোন কর্মকর্তা এ কাজে জড়িত ছিলেন তা এক্ষুনি অনুসন্ধান করে বের করতে হবে এবং সরকারের একটি এত গুরুত্বপূর্ণ দফতর থেকে এমন চক্রান্ত ঘটে যেতে পারলো তার রহস্য উন্মোচন করতে হবে। এমন কোনো দাবি তো জোরালোভাবে জামায়াতে ইসলামীর মুখ থেকে শুনছি না। এই সব কিছুই পুরো বিষয়টিকে আরো রহস্যময় করে তুলছে। তবে জামায়াতে ইসলামী দলে বলে যে বঙ্গভবন পর্যন্ত রাষ্ট্রপতি চুপ্পুর সঙ্গে সাক্ষাৎ করতে উপস্থিত হয়েছেন তা একরকম নিশ্চিত। বঙ্গভবনে রাষ্ট্রপতিকে ভয় দেখাতে যাওয়ার বিষয়টা বাংলাদেশের ইতিহাসে নতুন কিছু নয়। 1975 সালের 7ই নভেম্বর পর প্রেসিডেন্ট এবং প্রধান সামরিক প্রশাসক পদে ছিলেন বিচারপতি সায়েম। তখনকার সেনাপ্রধান জিয়া তখন সেনাবাহিনীর কর্মকর্তা এরশাদ, মঞ্জুর এদেরকে নিয়ে বঙ্গভবনে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থেকে ভয় দেখিয়ে বিচারপতি সায়েমকে রাজি করিয়েছিলেন প্রধান সামরিক প্রশাসকের পদটি ছেড়ে দিতে। লেখক গবেষক মহিউদ্দিন আহমেদের বিএনপি সময় অসময় বইয়ে সেটা বিস্তারিত বর্ণনা আছে। আবার দেখুন 11 সরকার গঠনের সময় মইনুল আহমেদ তার নিজের আত্মজীবনীতেই লিখেছেন যে তারা দুপুর 2:30টায় তিনি সেনা গোয়েন্দা কর্মকর্তাদের সহ গিয়ে হাজির হয়েছিলেন প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন আহমেদের বঙ্গভবনে এবং তারপর 6টার সময় তাকে এই কথা রাজি করিয়ে বের হয়ে আসেন যে তিনি প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করবেন, উপদেষ্টা পরিষদ ভেঙে দেবেন এবং বাংলাদেশে জরুরি অবস্থা জারি করবেন। কাজেই বঙ্গভবনে ঢুকে রাষ্ট্রপতিকে চেপে ধরলে যে কোনো লক্ষ্যই যে হাসিল করা যায় তার অনেক অনেক উদাহরণ আছে বাংলাদেশের ইতিহাসের পাতায়।